নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আজকে আমরা আবারও নিয়ে চলে এসেছি এসএসসি জিডির বিভিন্ন প্রিভিয়াসের প্রশ্ন নিয়ে। আজকের ক্লাস নম্বর 4। চলো তাহলে দেখা যাক আজকে কী কী প্রশ্ন আছে আমাদের কাছে। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফেস্টিভ্যাল দ্যাট সেলিব্রেটস মারাঠি নিউ ইয়ার? নিম্নের কোন উৎসবটা মারাঠি নববর্ষ উদযাপন সম্পর্কিত? পোঙ্গল নাকি গুড়ি পড়বা নাকি উগাড়ি নাকি মকর সংক্রান্তি? উত্তরটা কি আমাদের কাছে? উত্তরটা হচ্ছে গুড়ি পড়বা। ঠিক আছে, এবারে পোঙ্গল, এই পোঙ্গলটা কোথায় পাই আমরা উৎসবটা? না, এটা পাই তামিলনাড়ুতে। আর উগাড়ি, উগাড়ি কোথাকার? এ তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। আর এই মকর সংক্রান্তি এটা পাই অল ওভার দ্য নর্দার্ন ইন্ডিয়া, রাইট। এবার আসি, আমাদের যেহেতু প্রশ্ন পড়েছে সেলিব্রেটস মারাঠি নিউ ইয়ার, তাহলে চলো আমরা কিছু কিছু নিউ ইয়ার ফেস্টিভ্যাল সম্পর্কে জেনে নিই। ফার্স্ট ফেস্টিভ্যাল কি? প্রথম হচ্ছে তোমার উগাড়ি। এটা কোথাকার? একটু আগে বললাম, এটা তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক। সেকেন্ড নম্বর কি? সেকেন্ড নম্বর হচ্ছে ভিশু। এ কোথাকার? এ তোমার হচ্ছে কেরালার, এটা আমরা কেরালাতে পাই। তিন নম্বর হচ্ছে তোমার পুথান্ডু। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা দেখতে পাই হচ্ছে তোমার তামিলনাড়ুতে, তামিলনাড়ু দেখতে পাই। চার নম্বর কি? চার নম্বর হচ্ছে গুড়ি পড়বা, যেটা আজকের আমাদের উত্তর হচ্ছে তোমার পড়বা, গুড়ি পড়বা, PADWA, গুড়ি পড়বা। এটা তোমার হচ্ছে কোথাকার? এটা তোমার মহারাষ্ট্র, রাইট। 5 নাম্বার হচ্ছে তোমার পয়লা বৈশাখ। এটা কোথাকার? এটা তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গল। 6 নম্বর ফেস্টিভ্যাল লোসার। এটা আমরা কোথায় দেখতে পাই? অরুণাচল প্রদেশ, অ্যান্ড লাদাখে। এবং 7 নম্বর ফেস্টিভ্যাল কি? না, এটা হতে পারে নাওরোজ। এটা কারা সেলিব্রেট করেন? এরা সেলিব্রেট করেন পার্সি কমিউনিটির লোকজন। কমিউনিটি যারা থাকেন তারা কিন্তু এই লোসারিয়াটা ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করেন। তাহলে এই গেল আমাদের বিভিন্ন নিউ ইয়ার ফেস্টিভ্যাল। ওকে, পরের প্রশ্ন কি বলছে? যে জর্জ সাইমন ওহম ওয়াজ ফেমাস ফর পাবলিশিং আ ফর্মুলা ইন 1927, হোয়াট ডাজ ইট ডিসক্রাইব? জর্জ সাইমন 1827 সালে একটি সূত্র প্রকাশ করে বিখ্যাত হন, এই সূত্রটি কি ব্যাখ্যা করে? না, দ্য সাম অফ অল কারেন্টস এন্টারিং আ জাংশন মাস্ট ইকুয়াল দ্য সাম অফ অল কারেন্টস লিভিং দ্য জাংশন। মানে হচ্ছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে। চলো প্রত্যেকটা আমি অপশান এক এক করে ডিসকাশন করি, ঠিক আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি বলছে? এক সেকেন্ড। এক নম্বর কি বলছে? যে দ্য সাম অফ অল কারেন্টস এন্টারিং এ জাংশন মাস্ট ইকুয়াল দ্য সাম অফ অল কারেন্টস লিভিং দ্য জাংশন। মানে এটা ধরো একটা জাংশন পয়েন্ট,
এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়, ঠিক আছে। এবারে জাংশন পয়েন্টের আমি নাম দিলাম পি। তাহলে সাম অফ অল কারেন্টস এন্টারিং দ্য জাংশন পয়েন্ট, তাহলে এই পয়েন্টের দিকে আমি কিছু কারেন্ট এন্টার করছে। ধরে নিচ্ছি এটা I1 কারেন্ট এখান থেকে এন্টার করছে, এই দিক থেকে এন্টার করছে I2 কারেন্ট, এর থেকে এন্টার করছে, এবং এখান থেকে নির্গত হচ্ছে I3, এখান থেকে নির্গত হচ্ছে I4, এখান থেকে নির্গত হচ্ছে, এবং I5 এখান থেকে নির্গত হচ্ছে। মানে এই পয়েন্টের মধ্যে দিয়ে ঢুকছে কোন কোন কারেন্ট না I1 কারেন্ট এবং I2 কারেন্ট, এবং নির্গত হচ্ছে কি I3 থেকে I5 কারেন্ট। এরপর কি বলেছে, দ্য সাম অফ অল কারেন্টস এন্টারিং এ জাংশন মাস্ট ইকুয়াল দ্য সাম অফ অল কারেন্টস লিভিং দ্য জাংশন। তার মানে এখানে বলছে যে সাম অফ এন্টারিং অল কারেন্টস মানে I1 প্লাস I2, এটা হচ্ছে এন্টারিং কারেন্টস, মাস্ট বি ইকুয়াল টু দ্য সাম অফ লিভিং কারেন্টস। লিভিং কারেন্টস কী কী, I3 প্লাস I4 প্লাস I5, রাইট। এই যে লটা, এই লটা কিন্তু বলছে কিরচফের ল, CHOFF, কিরচফস ল, রাইট। এটা হচ্ছে কিরচফস ল। কিন্তু আমাদের উত্তর দিতে চাইনি, উত্তর চাইছে ওহম ল। তাহলে এটা কিন্তু অপশান নয়, এটা আমাদের সঠিক উত্তর নয়। তাহলে এটা প্রথম কথা গেল। দ্বিতীয় নম্বর যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইজ প্রপোর্শনাল টু দ্য চার্জ এনক্লোজ। আচ্ছা, 2 নম্বরে কী বলছে দেখে না যাক কী বলছে, যে আমাদের একটা চার্জ আছে পার্টিকেল, ধরে নিলাম এটা কিউ চার্জ পার্টিকেল আছে। এবারে কিউ চার্জ পার্টিকেলটাকে এনক্লোজ করে একটা সারফেস তৈরি হয়েছে, ধরো এটা নাম দিলাম সারফেস আমার এস। এবার এখান থেকে যে ইলেকট্রিক্যাল ফ্লাক্সগুলো নির্গত হবে, এগুলো ধরো প্রত্যেকটা জায়গাতে রেডিয়ালি আপওয়ার্ড ইলেকট্রিক্যাল ফ্লাক্স নির্গত হবে। সেই যে ইলেকট্রিক ফ্লাক্সের নির্গত হওয়ার পরিমাণ, মানে এটা হবে ইলেকট্রিক্যাল ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কত না কিউ, যে ভিতরে যে এই আধানটা থাকবে সেই আধানটা যে মানে যে আধানটাকে এই সারফেসটা এনক্লোজ করবে সেই সারফেসটার নয়, মানে সেই যে আধানটা এনক্লোজ হবে সেই আধানের পরিমাণটার সঙ্গে কী হবে না সমানুপাতিক। এটাও কিন্তু ওহমের সূত্র না, এটা কী সূত্র, এটা গসেস ল হলো। এবার আসে 3 নম্বর সূত্র কি বলছে। 3 নম্বর অপশান বলছে যে দ্য কারেন্ট ফ্লো ইজ প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। The current flow is proportional to the potential difference and inversely proportional to the resistance. আচ্ছা দেখা যাক কি বলছে এখানে। The current flow, এটা তোমার হচ্ছে অপশন নম্বর 3, অপশন নম্বর 3। দ্য কারেন্ট ফ্লো মানে আমরা কারেন্ট ফ্লোকে কী দ্বারা ডিনোট করি, আই দ্বারা ডিনোট করি, নিশ্চয়ই অবশ্যই জানি সেটা সবাই আমরা, যে আই ইজ প্রপোর্শনাল টু বিভব প্রভেদ মানে ভোল্টেজ ডিফারেন্স, আই ইজ প্রপোর্শনাল টু ভি, এবং আই ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তাহলে এটা যদি একসাথে করি কি দাঁড়াচ্ছে, আই প্রপোর্শনাল টু ভি বাই আর, ঠিক আছে। সেখান থেকে বলতে পারি ভি সমান আই আর। এই যে সূত্রটা, এটা কী সূত্র, এটাই হচ্ছে তোমার ওহমের সূত্র, এটাই হচ্ছে তোমার ওহমস ল, রাইট। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো না, অ্যান্সার ইজ অপশন নাম্বার 3, দ্য কারেন্ট ফ্লো ইজ প্রপোর্শনাল টু, এটাই হচ্ছে অ্যান্সার। আর কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ ইএমএফ ইন্ডিউসড ইন দ্য কয়েল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ দি কয়েল। মানে একটা ধরো কয়েল আছে এভাবে, এবারে এই কয়েলটার মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ইন্ডিউসড হবে সেটা কি বলেছে না, সেটা তোমার হচ্ছে প্রবর্তিত তড়িৎচালক বল চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। আচ্ছা, এটা ধরো এখানে আমার একটা দাঁড়াও এক সেকেন্ড, এখানে আমার একটা রিং আছে, ঠিক আছে। এবার এখানে আমি একটা তড়িৎচালক বল নির্ণয় করার জন্য একটা গ্যালভানোমিটার রেখেছি এখানে, ঠিক আছে। এবারে এই রিংটাতে বলছে যে তড়িৎচালক বলটা ইন্ডিউসড হবে সেই তড়িৎচালক বলটা আমি যদি এখানে একটা চৌম্বক রাখি,
এই চৌম্বকের যেটা ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিবর্তনটা, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। এটা তোমার হচ্ছে কার ল? এটা তোমার হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইএম ইন্ডাকশন। ওকে, তাহলে এই গেল এই প্রশ্নের উত্তর। এবার আসি নেক্সট প্রশ্নতে। কি বলছে? রোপ্পি ইজ পপুলার ফোক ডান্স ফ্রম দ্য স্টেট অফ। রোপ্পি কোন দেশের পপুলার ফোক ডান্স? উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। রপ্পি কোথাকার জনপ্রিয় লোকনৃত্য? অরুণাচল প্রদেশ। আচ্ছা, তাহলে দেখিনি অরুণাচল প্রদেশে আর কি কি ফোক ডান্স আছে। সেটা তোমার হচ্ছে আজি লামু, আজিলামু, ওয়াঞ্চো, লায়ন অ্যান্ড পিকক, লায়ন অ্যান্ড পিকক, চালো আর মাস্ক ড্যান্স অ্যাটসেট্রা। ঠিক আছে, এবারে বাকি যে তিনটে অপশান আছে কেরালা, আসাম এবং কর্ণাটক, এদেরও এক এক করে দেখিনি এদের কী কী ফোক ডান্স আছে। এই যে এটা হচ্ছে তোমার এই যে রপ্পি ডান্সটা এরকমভাবে হয়। রপ্পি ডান্স, এই যে দেখো এরকমভাবে ট্রেডিশনাল অ্যাটায়ারে কী হয়, আমাদের রপ্পি ডান্সটা হয় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ। ওকে, এবারে বাকি কি প্রশ্নগুলো যেগুলো ছিল, অপশানগুলো ছিল, প্রথম নম্বর হচ্ছে কেরালা। কী ছিল? প্রথম ছিল কেরালা। কেরালা কী কী ফোক ডান্স দেখতে পাওয়া যায়? না এখানে দেখতে পাওয়া যায় কোডিয়াট্টম, দেখতে পাওয়া যায় কালিয়াট্টম, দেখতে পাওয়া যায় কালিয়াট্টম, দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায় এখানে? কোডিয়াট্টম হলো, কাডিয়াট্টম হলো, থেইয়াম দেখতে পাওয়া যায়, YYM থেইয়াম দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায়? ওট্টাম থাল দেখতে পাওয়া যায়, ওট্টাম থুলি। যাই হোক, মানে এটা ঠিক উচ্চারণটা আমার হচ্ছে না, কিছু একটা থাকবে। আর কোরাভানাকালি, কোরাভারাকালি অ্যাটসেট্রা। এরপরে কি? এরপর আসাম। আসামে আমরা কী কী ফোক ডান্স দেখতে পাই? আসামে দেখতে পাই বিহু দেখতে পাই, তারপরে আলি আই লিগাং দেখতে পাই, আলি আই লিগাং দেখতে পাই। এছাড়া কি দেখতে পাই? ঝুমুর দেখতে আচ্ছা, এটা নিয়ে বলিনি। এই যে আলি আই লিগাং, এটা কিন্তু কারা পারফর্ম করে? না এরা তোমার হচ্ছে মিশমি ট্রাইবরা পারফর্ম করে। মিশমি ট্রাইবরা এটা কিন্তু পারফর্ম করে। ঠিক আছে, এরপরে কি? এরপরে আছে তোমার ঝুমুর, এটা কারা পারফর্ম করে? এরা তোমার হচ্ছে পারফর্ম বাই কুলিজ অফ টি গার্ডেন। কুলিজ অফ টি গার্ডেন। ওকে, আর কি দেখতে পাই আমরা? আর কি অপশন আছে? কর্ণাটকা। এটা কি আছে? যক্ষগান। যক্ষগান দেখতে পাই আমরা এখানে, কারগা নাচ দেখতে পাই, আর দেখতে পাই কানসালে দেখতে পাই, কামসালে দেখতে পাই,
কমসলে 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 দেখতে পাই, আর দেখতে পাই দল্লুকুনি দেখতে পাই, দল্লু দল্লু কুনিতে দেখতে পাই, আর দেখতে পাই বীর গাছে দেখতে পাই, আর দেখতে পাই কমসলে বললাম, বাস এটসেট্রা। তাহলে এগুলো তোমার হচ্ছে আমাদের বিভিন্ন স্টেটের বিভিন্ন ডান্স, ফোক ডান্স। এবার আসি নেক্সট প্রশ্ন কি আছে আমাদের, যে ল্যান্থানাইটস অ্যালং উইথ হুইচ টু এলিমেন্টস আর সামটাইমস কল্ড রেয়ার আর্থ এলিমেন্ট। কি যে ল্যান্থানাইট এর সাথে আর কোন দুটি মৌলকে অনেক সময় কি বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট, কি মলিমেডারাম না প্যালাডিয়াম, নাকি রুথেনিয়াম না জার্কোনিয়াম, নাকি ইট্রিনাম অ্যান্ড স্ক্যান্ডিয়াম, নাকি ভ্যানাডিয়াম না নিওবিয়াম। উত্তর কি? উত্তর হচ্ছে ইট্রিয়াম ও স্ক্যান্ডিয়াম। ইট্রিয়াম ও স্ক্যান্ডিয়াম এই দুটো মৌল এবং এর সাথে যে ল্যান্থানাইটস যে মৌলগুলো আছে সে সমস্ত মৌলকে কী বলা হয় যে রেয়ার আর্থ মিনারেলস। এই যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম আর ল্যান্থানাম থেকে লুরেশিয়াম এইগুলোকে সবগুলোকে বলা হচ্ছে কি রেয়ার আর্থ। তাহলে কটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 টোটাল এলিমেন্টকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস। 15 ল্যান্থানাইটস প্লাস ইট্রিয়াম, ওয়াইটি অ্যান্ড স্ক্যান্ডিয়াম এগুলোকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস। এবার এগুলো রেয়ার আর্থ কেন? কারণ হচ্ছে এদের এক্সট্রাকশন কিন্তু বিশাল ব্যয়বহুল, কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল, এই জন্য এদেরকে বলা হয় রেয়ার আর্থ মিনারেলস। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই যে রেয়ার আর্থ মিনারেলস এবং ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইটস, ল্যান্থানাইটস অ্যান্ড অ্যাক্টিনাইটস এরা কি ব্লকের মৌল? না এরা হচ্ছে এফ ব্লকস মৌল, দে বিলংস টু এফ ব্লক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে, হুইচ এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ওয়াজ হেল্ড ইন উত্তরপ্রদেশ ইন 2023। 2023 সালে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এটা কোন সংস্করণটি আয়োজিত হয়েছিল? 3rd, 4th, 1st না 2nd? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 3rd। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কাদের জন্য চালু করা হয়? যাদের হচ্ছে তোমার ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, ইউনিভার্সিটিদের স্টুডেন্টদেরকে নিয়ে এই প্রতিযোগিতাটা গঠন করা হয়। এই যে খেলো ইন্ডিয়া, এটা হচ্ছে খেলো ইন্ডিয়ার লোগো। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন কী আছে। লাল রিনপুই ইজ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অ্যাজ অফ অক্টোবর 2024। অক্টোবর 2024 অনুযায়ী লাল রিনপুই কোন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী? উত্তর কি? উত্তর হচ্ছে মিজোরাম। উত্তর হচ্ছে মিজোরাম। ওকে, এবারে দেখিনি এই যে আমাদের এই মহিলাটি, ইনি হচ্ছেন আমাদের এই যে মিজোরামের যে মন্ত্রীটি, মিজোরাম। চলো পরের প্রশ্ন কি বলছে, হুইচ স্টেট ইজ দ্য হালদা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। হালদা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়, না কোথায় পালন করা হয়? অ্যান্সারটা হচ্ছে কি বলছে, উত্তর কি হতে পারে? হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ নাকি উত্তরপ্রদেশ? অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হালদা ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়? না হিমাচল প্রদেশে। চলো তাহলে আমরা আরও কিছু হিমাচল প্রদেশের কিছু ফেস্টিভ্যাল সম্পর্কে জেনে নিই। হিমাচল কি আছে? হালদা আছে, তারপরে সাজো আছে,
তারপরে কি আছে, মিঞ্জার আছে, তারপরে কি আছে, ফুলিয়া আছে, ফুলিয়াজ আছে এবং পরি আছে, অ্যাটসেট্রা। এছাড়া আরও কিছু মধ্যপ্রদেশে কিছু তথ্য জেনে নিই আমরা। মধ্যপ্রদেশে কী কী আছে। মধ্যপ্রদেশে কী কী আছে, মধ্যপ্রদেশে আছে লোকরং, খাজুরাহো, এটসেট্রা। অরুণাচল প্রদেশে কী আছে, চলো দেখি অরুণাচল প্রদেশ সম্পর্কে। কী আছে, সাংকেন, লোসার, সালুং, দ্রি, ঠিক, মোপিন, এছাড়া কি আছে, চালো, এটসেট্রা। ঠিক আছে, চলো এরপরে কী কী আছে আরও দেখি। এই যে এটা এটা তোমার হচ্ছে হিমাচল প্রদেশের হালদা উৎসব। হালদা ফেস্টিভ্যাল ইন হিমাচল প্রদেশ, এইভাবে কিন্তু পালন করা হয়। লোকজন এরকম আগুনের চারধারে এইভাবে করে ফেস্টিভ্যালটা পালন করা হয়। এরপরের প্রশ্ন কি আছে না, দ্য ওশেনিক ক্রাস্ট ইজ মোস্টলি মেড আপ অফ ডিফারেন্ট টাইপস অফ ব্যাসল্ট হুইচ এক্সটেন্ড হাউ মেনি কিলোমিটার্স বিনিথ দ্য ওশেন ফ্লোর। মহাসাগরীয় ভূত্বক প্রধানত বিভিন্ন ধরনের ব্যাসল্ট দ্বারা গঠিত। এই ভূত্বকটি সমুদ্রতলের নিচে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 10 থেকে 17 কিলোমিটার, 15 থেকে 22 কিলোমিটার, 2 থেকে 5 কিলোমিটার, না 5 থেকে 10 কিলোমিটার? উত্তর হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার। উত্তর হচ্ছে কত? 5 থেকে 10 কিলোমিটার। এই যে আচ্ছা, প্রথম একটা ছবি দেখা যাক। একটা তো নিজের ছবি আঁকে, দাঁড়াও এক সেকেন্ড, লেট মি ড্র এ পিকচার। আমরা কি জানি যে পৃথিবীর ইন্টেরিয়ার অনেকগুলো স্তরে বিভক্ত। প্রথমে হচ্ছে সবচেয়ে উপরের স্তরটাকে ক্রাস্ট বলি, তারপরটাকে ম্যান্টেল বলি, আর তার সবচেয়ে ভিতর যেটাকে সেটাকে আমরা কোর বলি, রাইট? এবার এই যে ক্রাস্ট, ক্রাস্ট আবার দুটো খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট আর একটা তোমার হচ্ছে ওশেনিক ক্রাস্ট, রাইট? এবার আমাদের প্রশ্ন হচ্ছে ওশেনিক ক্রাস্টের ডেপথ কত। এবার তুমি একটা জিনিস ভাবো যে এটা আমার হচ্ছে ওশেন, এই যে ওশেন আছে, ওশেন নিচে যেটা থাকে সেটা তো আমাদের ওশেনিক ক্রাস্ট। তাহলে দেখো ওশেনিক ক্রাস্ট হচ্ছে এই পরিমাণ পাতলা, এটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট, আর এই টোটালটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, ঠিক কিনা? তাহলে এই যে ওশেনিক ক্রাস্ট, তাহলে অবশ্যই এর কী হবে, যে এর যে ডেপথ তার সেটা কিন্তু কম হবে, ঠিক? তাহলে এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্ট এর মধ্যে যে বিভেদ, এটা কিন্তু স্পষ্ট দেখা যায়। এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট দেখো কত পাতলা, ওশেনিক ক্রাস্ট দেখো কত পাতলা, ঠিক? কত কিলোমিটার? না, এটা তোমার হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন, এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট, এটা তোমাদের হোমওয়ার্ক।
কন্টিনেন্টাল ক্রাস্ট অ্যান্ড ওশেনিক ক্রাস্ট, এদের মধ্যে যে বিভাজন রেখা বা ডিসকন্টিনিউটির নাম কি? নাম কি? তোমরা এর উত্তরটা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? এবং যার উত্তর সঠিক হবে আমি তার কমেন্টটাকে পিন করে দেবো, ঠিক আছে? এরপরে প্রশ্ন কি আছে? হুইচ ক্যারেক্টারিস্টিক্স পটারি বিকেম এ হলমার্ক অফ আর্লি আয়রন এজ সেটেলমেন্টস ইন নর্দার্ন ইন্ডিয়া? উত্তর ভারতে প্রারম্ভিক লৌহযুগের বসতিগুলির মধ্যে বৈশিষ্ট্যসূচক কোন মৃৎপাত্র একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে পরিচিত? পেন্টেড গ্রে ওয়্যার, নাকি নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, নাকি ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, নাকি রেড পলিশড ওয়্যার? উত্তর কি হবে? উত্তর হবে পেন্টেড গ্রে ওয়্যার। পেন্টেড গ্রে ওয়্যার। চলো তাহলে আমাদের যে বিভিন্ন যুগের যে পটারি, সেই পটারিগুলো সম্পর্কে একটু তথ্য জেনে নিই আমরা। প্রথম কি? প্রথম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি। এটা কোন যুগের বৈশিষ্ট্য? না, এটা চালকোলিথিক যুগের বৈশিষ্ট্য। এটা চালকোলিথিক এজের বৈশিষ্ট্য। ওকে। রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যার পটারি, এটা কিন্তু চালকোলিথিক যুগের বৈশিষ্ট্য। একটু গোলমাল করে দাও। এবার তারপরে কি আসছে? তারপরে আসছে ওকরে কালার পটারি। এরপরে আসছে ওকরে কালার পটারি। এটা কোন যুগের বৈশিষ্ট্য? না, এটা তোমার হচ্ছে হরপ্পান সিভিলাইজেশনের সময়কার। হরপ্পান সিভিলাইজেশনের সময়কার। এটা তো, এটা কি হলো? এটা হচ্ছে ওকরে কালার পটারি। তারপরে কি এসছে? তারপরে হচ্ছে পেন্টেড গ্রে ওয়্যার। পেন্টেড গ্রে ওয়্যার। পেন্টেড গ্রে ওয়্যার, এটা কোন সময়কার? না, এই যে আজ এটা যে উত্তর ভেদিক এজ। ভেদিক এজ, বা আমরা বলতে পারি এটা তোমার হচ্ছে আর্লি আয়রন এজ। ঠিক আছে। এবং তারপরে কি? তারপর হচ্ছে নর্দার্ন ব্ল্যাক এনওয়ার, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার এনবিপিডব্লিউ, সরি, এনবিপিডব্লিউ। এটা এই পটারি কবে, এই কোন যুগের? না, মরিয়ান অ্যান্ড লেট মরিয়ান। মরিয়ান পিরিয়ড। ওকে। তাহলে এটা গেল বিভিন্ন যুগের আমাদের বিভিন্ন সময়ের যে পটারি সেইগুলো কি কি বলছি। যে ব্ল্যাক এবং রেড ওয়্যার পটারি, এটা চালকোলিথিক এজের।
অক্রে কালার পটারি এটা হরপ্পান সিভিলাইজেশনে, পেন্টেড গ্রেভার এটা ভেদিক এজে, এবং নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার এটা কোথাকার মৌর্যান এবং লেট মৌর্যান পিরিয়ডের। এবার নেক্সট প্রশ্ন দেখি কী বলছে। এই যে এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে পেন্টেড গ্রেভার পটারি, এটা তোমার হচ্ছে পেন্টেড গ্রেভার পটারি, সরি পেন্টেড গ্রেভার তারপরের প্রশ্ন কি বলছে, হোয়েন ন্যাচারাল রিসোর্সেস আর আনলিমিটেড দ্য পপুলেশন গ্রো ভেরি র্যাপিডলি দিস অ্যাক্সিলারেটিং প্যাটার্ন অফ ইনক্রিজিং পপুলেশন সাইজ ইজ কল্ড। যখন প্রাকৃতিক সম্পদ অসীমভাবে সীমাহীনভাবে থাকে তখন জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি হয়। জনসংখ্যা বৃদ্ধির এই দ্রুততর হারকে কী বলা হয়? পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যার বিস্ফোরণ, নাকি ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, নাকি এক্সপোনেনশিয়াল গ্রোথ, নাকি সূচকীয় বৃদ্ধি, নাকি লজিস্টিক গ্রোথই? উত্তর কি? এটার উত্তর হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। চলো একটা সম্পর্কে জেনে নিই। এই যে দেখো প্রথম যে কার্ভটা, এই কার্ভটা কি বলছে, যখন আমাদের যখন আমাদের সব কিছুই এক্সট্রিম লেভেল থাকবে বা পর্যাপ্ত পরিমাণ থাকবে, সব কিছুই পর্যাপ্ত, তাহলে সেক্ষেত্রে কী হবে, কোনো দিন তো পপুলেশনের গ্রাফটা প্রতিদিন বাড়তে থাকবে, প্রতিনিয়ত বাড়তে থাকবে, পপুলেশন গ্রাফটা কিন্তু ইনক্রিজিং ইন নেচার, ঠিক। এবার যখনই এটা গেল, যখনই পর্যাপ্ত থাকবে, সবসময় সব কিছু আনলিমিটেড থাকবে, আনলিমিটেড রিসোর্সেস, পর্যাপ্ত বলতে পারি আনলিমিটেড রিসোর্সেস, আনলিমিটেড রিসোর্স, তখন হবে কি, তখন হবে এক্সপোনেনশিয়াল, এরকম বাড়তে থাকবে। আর যখনই সোর্সটা লিমিটেড হয়ে যাবে না, রিসোর্সটা লিমিটেড হয়ে যাবে না, লিমিটেড রিসোর্স, তখনই কি হবে, গ্রাফটা এইরকম এস আকৃতি ধারণ করবে, ঠিক আছে। মানে যত তোমার ধরো টাইম যাবে, প্রথমে একটা টাইম পর্যন্ত বাড়তে হবে, তারপরে সেটা কিন্তু একটা স্ট্যাগনেন্ট দিকে চলে, তখন আর কিন্তু পপুলেশনের গ্রোথ হবে না, কারণ কি, রিসোর্স লিমিটেড আছে। ওই জন্য এই যে যেখানে গিয়ে পরে গ্রোথটা থেমে যাচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি বা কি। এই দেখো অপশান যেটা আছে না, ক্যারিং ক্যাপাসিটি, এটা তোমার হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ওকে। পপুলেশন এক্সপ্লোশন মানে কি, জনবিস্ফোরণ, মানে তোমার হচ্ছে খুব বেশি পরিমাণে বার্থ রেট খুব হাই, বার্থ রেট ইজ ভেরি হাই, ঠিক আছে। আর লজিস্টিক গ্রোথটা বললাম যে যখন হচ্ছে তোমার লিমিটেড রিসোর্সের ক্ষেত্রে হয়, ঠিক আছে। চলো আজকের আমরা 10টা প্রশ্ন করে নিয়েছি, সবাইকে থ্যাংক ইউ। এবং যদি তোমাদের এই আজকের লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে, তব তক কে লিয়ে টাটা বাই বাই, সায়োনারা।